আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করছি। তাহলে চলো শুরু করি। আমাদের আজকের বিষয় পোলার আয়ন। আসি তাহলে পোলার আয়নটা কি? পোলার আয়নটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের গ্রামাঞ্চলে একটা কথা আছে, খোঁটা দেওয়া। কোনো কিছু কাউকে দিয়ে পরক্ষণে ওইটাকে আবার চাওয়াকে বলা হয় খোঁটা দেওয়া। অর্থাৎ কোনো কিছু দিয়ে আমরা যখন দিয়েছিলাম তখন একেবারে সত্য ত্যাগ করে দিয়েছিলাম, ওইটা আর চাওয়ার কথা না, কিন্তু এটা দেওয়ার পর যদি তার কাছ থেকে আবার চাই, এটাকে বলা হয় খোঁটা দেওয়া। ঠিক এই পোলার আয়নটা, এই খোঁটা দেওয়া বুঝলে পোলার আয়নটা বোঝা যাবে। আয়নিক যৌগে ধাতু অধাতু থাকে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে, অধাতু ওই ইলেকট্রন গ্রহণ করে। এখন এই ধাতু, এটাকে বলা হয়, যেহেতু ইলেকট্রন দিয়ে দিয়েছে এটাকে ক্যাটায়ন, আর অধাতু ইলেকট্রন নিয়েছে এটাকে বলা হয় অ্যানায়ন। এই ক্যাটায়ন এখন ওই অ্যানায়নের ইলেকট্রন মেঘকে যদি আকর্ষণ করে তখন অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটে, আর এই বিকৃতিকে বলা হয় পোলার আয়ন। তাহলে আমি বোর্ডে লিখে বিষয়টা বোঝাই। পোলার আয়ন, ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলার আয়ন বলে। আমরা চিত্রের মাধ্যমে যদি দেখাই, এইটা পজিটিভ আর এইটা নেগেটিভ। এখন ঘটনা ঘটবে, এই পজিটিভ কর্তৃক এটা নেগেটিভ, কিন্তু এই নেগেটিভটা এখন এই এমন হয়ে যাবে। থাকার কথা ছিল এমন গোলাকার, কিন্তু এই ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রনটা মেঘটা টানার কারণে এই ইলেকট্রন মেঘটা ক্যাটায়নের দিকে সরে আসছে। এই ঘটনাটা যে সরে আসছে, এটার নামই হচ্ছে পোলার আয়ন। আর এই পোলার আয়নটা যত বেশি ঘটবে, ওই যৌগগুলো যদিও আয়নিক, তখন আয়নিকের ধর্ম ত্যাগ করে সমযোজী যে বৈশিষ্ট্য আছে তার দিকে ধাবিত হবে। এর আগের ক্লাসে যেমন আমরা পড়িয়েছিলাম পোলারিটিটা হচ্ছিল, এই পোলারিটি যখন যে যৌগের ক্ষেত্রে দেখা যাবে ওই যৌগের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যৌগটা সমযোজী হইলেও কিছুটা আয়নিকের মতো আচরণ করছিল। ঠিক পোলার আয়ন যে যৌগের ক্ষেত্রে দেখা যাবে সেই যৌগটা আয়নিক যৌগ হইলেও ওই যৌগটা তার ধর্ম ত্যাগ করে সে সমযোজী বৈশিষ্ট্যর দিকে ধাবিত হবে। এটাকে বলা হয় আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এখন এই যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, যেটা বিজ্ঞানী ফাজান এই নিয়মটা দিয়েছে। আর যেহেতু বিজ্ঞানী ফাজান এই নিয়মটা দিয়েছে, ওনার নাম অনুসারে এটাকে বলা হয় ফাজানের নিয়ম। আমি এক্ষেত্রে ফাজানের নিয়মে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট আমি বোর্ডে না লিখে বলে দিই। 1 নম্বর পয়েন্ট, ক্যাটায়নের আকার যত ছোট হবে। আমি পরে বিস্তারিত বোঝাচ্ছি। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে অ্যানায়নের আকারটা যত বড় হবে। 3 নম্বর পয়েন্টটা হলো ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে বা চার্জ যত বেশি হবে। আর 4 নম্বর পয়েন্টটা হলো ক্যাটায়নের ডি ও এফ অরবিটালের ইলেকট্রনের উপস্থিত থাকলে। তাহলে আমরা একটা একটা করে পয়েন্ট বিস্তারিত করি। তাহলে প্রথমে আমরা আসি প্রথমে আমরা 1 নম্বর পয়েন্টটা দিয়ে শুরু করি। তাহলে ফাজানের যে নীতিটা ছিল, এক নম্বর পয়েন্টটা এটা ছিল ক্যাটায়নের
আকার যত ছোট হবে, যদি আমি একটা পয়েন্ট লিখছি আসলে এটাই ব্যাখ্যার মধ্যে চলে আসবে। আমি একটা উদাহরণ দিয়ে আসি। উদাহরণ দিলে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, এই চারটা যৌগ দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা যে যৌগটা এক্ষেত্রে দেওয়া হয়েছে এক্ষেত্রে অ্যানায়নটা সেম, এখানে ক্লোরাইড 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 ক্লোরাইড, কিন্তু এক্ষেত্রে ক্যাটায়নটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, অর্থাৎ এই লিথিয়াম আয়নটা ছোট, রুবিডিয়াম আয়নটা বড়। তাহলে এক নম্বর পয়েন্টটা যেটা ছিল ক্যাটায়নের আকার যত ছোট হবে ওই ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে তত বেশি বিকৃতি করবে, আর যত বেশি বিকৃতি করবে ওই যৌগে তত বেশি পোলারায়ন ঘটবে, আর যত বেশি পোলারায়ন ঘটবে ওই যৌগটা তত বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হবে। তাহলে এক্ষেত্রে যে আমি যে চারটা যৌগ লিখছি লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, এই যে চারটা যৌগ দেওয়া হয়েছে এর মধ্যে অ্যানায়ন একই হইলেও ক্যাটায়ন ভিন্ন ভিন্ন, আর ক্যাটায়ন এই নিয়ম অনুসারে ক্যাটায়নের আকার যত ছোট হবে তাহলে এই লিথিয়াম আয়নের আকারটা সবচেয়ে ছোট আর রুবিডিয়ামটা সবচেয়ে বড়। তাহলে যেহেতু এটা লিথিয়াম আয়নের আকারটা সবচেয়ে ছোট ফলে এই যৌগটাই লিথিয়াম কর্তৃক এই ক্লোরাইডের আয়নের ইলেকট্রন মেঘটাকে বেশি বিকৃতি করবে, ফলে এই যৌগটা অধিক পোলারায়ন ঘটবে, এই যৌগটায় কম পোলারায়ন ঘটবে। যেহেতু এটা অধিক পোলারায়ন ঘটে ফলে এটা অধিক সমযোজী আর এটা কম সমযোজী। তাহলে আমরা সমযোজী বৈশিষ্ট্য পেলাম। ঠিক অনুরূপভাবে আমাদের আয়নিক প্রকৃতি, তারপরে দ্রাব্যতা, বিদ্যুৎ পরিবাহিতা, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ক্রম চাইতে পারে। যদি আমরা এই যে সমযোজীর ক্রমটা পেয়ে যাই, যেমন এটা অধিক সমযোজী এটা কম সমযোজী, সমযোজী ক্রমটা পেয়ে গেলে বাকি যেটা আছে আয়নিক, তারপরে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বিদ্যুৎ পরিবাহিতা, দ্রাব্যতা সবগুলো এই সমযোজীর উল্টা হবে। তাহলে এক্ষেত্রে এইভাবে আমরা লিখতে পারি ক্যাটায়নের আকার এইভাবে লেখা যায় লিথিয়াম আয়ন লেস দেন সোডিয়াম আয়ন লেস দেন পটাশিয়াম আয়ন লেস দেন রুবিডিয়াম আয়ন। তাহলে সমযোজীর ক্রম হবে লিথিয়াম ক্লোরাইড greater than sodium chloride greater than potassium chloride greater than rubidium chloride। ঠিক এটার উল্টা আমরা যদি আসি আয়নিকের ক্রম যদি আসি এটা উল্টা হবে রুবিডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড। তাহলে আমরা এভাবে বলতে পারি যে যৌগটা যত বেশি সমযোজী হবে সেই যৌগটা তত কম আয়নিক হবে। তাহলে এটা যেহেতু কম সমযোজী ছিল ফলে এটা অধিক আয়নিক, আর এটা অধিক সমযোজী ছিল এটা কম আয়নিক। তাহলে এইটার উল্টোটা আমি এখানে লিখলাম। এখন এইটা না থেকে আরো কয়েকটা আছে সেটা চাইতে পারে, ঠিক ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি আয়নিকের ক্রম, তারপরে দ্রাব্যতার ক্রম, বিদ্যুৎ পরিবাহিতার ক্রম, তারপরে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ক্রম। এই যে চারটা লিখলাম টোটাল বৈশিষ্ট্য 1 2 3 4 5। আমাদের এই বেশি আসে এটা, তারপরে এটা থাকতে পারে, এটা থাকতে পারে, এটা যে কোনো একটা থাকতে পারে। এই সমযোজী ক্রমটা যা হবে এই বাকি চারটা ক্রমটা তার উল্টা হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাথে যদি বলে দ্রাব্যতার ক্রম, তাহলে আমরা যেটুকু বললাম ওইটুকু বলার পর এইভাবে বলবো যেহেতু এই যৌগটা অধিক আয়নিক এটা কম আয়নিক, আর আমরা জানি আয়নিক যৌগ পানিতে অধিক দ্রবণীয় আর সমযোজী যৌগ কম দ্রবণীয়, অর্থাৎ এটা বেশি দ্রবণীয়, তারপর এটা, তারপর এটা, তারপর এটা।
ঠিক অনুরূপভাবে যদি আমাদের বলে বিদ্যুৎ পরিবাহিতা, আমরা জানি যে যৌগটা যত বেশি আয়নিক সেই যৌগটা তত বেশি পানিতে দ্রবীভূত হয়ে মুক্ত আয়ন উৎপন্ন করে, আর যে যৌগটা যত বেশি মুক্ত আয়ন উৎপন্ন করে তার বিদ্যুৎ পরিবাহিতা তত বেশি। ঠিক অনুরূপভাবে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ক্রম, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যৌগটা যত বেশি আয়নিক ওই যৌগটার মধ্যে ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা তত বেশি, ফলে ওই যৌগটাকে বিচ্ছিন্ন করতে বেশি তাপের প্রয়োজন হয়, তাই ওই যৌগটার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। তাহলে এক্ষেত্রে এই যৌগগুলোর মধ্যে এইটার অধিক আয়নিক, ফলে এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি, এই যৌগটার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টটা বুঝতে পারলাম, ক্যাটায়নের আকার যত বেশি হবে পোলার আয়ন তত বেশি, ফলে ওই যৌগটা তত বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হবে। এরপরে আমরা 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অ্যানায়নের আকার যত বড় হবে ওই অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ আছে সেই অ্যানায়নের ইলেকট্রনের মেঘটা ক্যাটায়নটা তত বেশি আকর্ষণ করবে। যেমন এক্ষেত্রে সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, এক্ষেত্রে এই ফ্লোরিনের তুলনায় ক্লোরিন, ক্লোরিনের তুলনায় ব্রোমিন, ব্রোমিনের তুলনায় আয়োডিন এর আকারটা বড়। যদি আমি এখানে ফ্লোরিন ক্লোরিন বলছি, অর্থাৎ ফ্লোরাইডের তুলনায় ক্লোরাইড, ক্লোরাইডের তুলনায় ব্রোমাইড, এর তুলনায় আয়োডাইড এর আকারটা বড়। আর যেহেতু এর আকারটা সবচেয়ে বড়, ফলে এর যে ইলেকট্রন যা বেগ, এই যদি আমরা এইভাবে লিখি, এক্ষেত্রে অনেকগুলো কক্ষপথ, 5টা কক্ষপথ, এই যে শেষের যে কক্ষপথ, এই শেষের কক্ষপথের ইলেকট্রনের প্রতি এই যে আয়োডাইড এর আকর্ষণটা কম হওয়ার কারণে এই ইলেকট্রনটা এই যে সোডিয়ামটা সহজেই টেনে নিতে পারছে, আর টেনে নেওয়ার ফলে এই যৌগটায় পোলার আয়ন অর্থাৎ বিকৃতি বা পোলার আয়ন সবচেয়ে বেশি ঘটছে, ফলে এই যৌগটা অধিক সমযোজী। আর এক্ষেত্রে ফ্লোরাইডের আকারটা কম হওয়ার কারণে ফ্লোরাইডের শেষ কক্ষপথের যে ইলেকট্রন মেঘগুলো আছে সেই মেঘটা সোডিয়াম আয়ন এত বেশি টানতে পারছে না, ফলে এই যৌগটায় কম পোলার আয়ন ঘটবে, ফলে এটা কম সমযোজী। তাহলে আমি এটার ব্যাখ্যা এইভাবে দিতে পারি, যখন ক্যাটায়ন একই হবে অ্যানায়নের আকার ভিন্ন হয়ে গেলে যে অ্যানায়নের আকারটা যত বেশি হবে ওই অ্যানায়নের শেষ কক্ষপথের সাথে কেন্দ্রের নিউক্লিয়াসের আকারটা তত কম হবে, ফলে ওই অ্যানায়নের শেষ কক্ষপথের ইলেকট্রন মেঘটাকে ক্যাটায়ন সহজেই টেনে নিবে বা বিকৃতি করবে, আর যত বেশি বিকৃতি করবে ওই যৌগটায় তত বেশি পোলার আয়ন ঘটবে, ফলে ওই যৌগটা তত বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হবে। যেমন প্রদত্ত 4টা যৌগের মধ্যে সোডিয়াম আয়োডাইডের পোলার আয়ন সবচেয়ে বেশি, ফলে এটা অধিক সমযোজী, আর এটার কম ঘটে, ফলে এটা কম সমযোজী। তাহলে আমরা এগুলোর যৌগগুলোর সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা আমরা এইভাবে লিখতে পারি। সমযোজী বৈশিষ্ট্যের ক্রম যদি লেখা হয় তাহলে সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড। ঠিক এখন এর উল্টা যেটা আছে আয়নিক বৈশিষ্ট্যের ক্রম, তারপরে দ্রাব্যতার ক্রম, বিদ্যুৎ পরিবাহিতার ক্রম, তারপরে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ক্রম। আমরা এই 4টা একই হবে, তাহলে এই 4টা আমরা একটু বলতে পারি, যেহেতু এইটা অধিক সমযোজী ফলে এটা কম আয়নিক, অর্থাৎ এটা অধিক আয়নিক। তাহলে এভাবে লিখি, সোডিয়াম ক্লোরাইড গ্রেটার দেন সোডিয়াম ক্লোরাইড গ্রেটার দেন সোডিয়াম ব্রোমাইড গ্রেটার দেন সোডিয়াম আয়োডাইড। তাহলে আমরা 2 নম্বর পয়েন্টটাও বুঝলাম।
আজকে আমি এই পর্যন্ত রাখবো, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। পরবর্তী ক্লাসে বাকি যে দুইটা বৈশিষ্ট্য আছে, দুইটা তো না, এর দুইটা থেকে আরও মডিফাই করে আরও দুইটা বৈশিষ্ট্য লেখা যায়। অর্থাৎ পরবর্তী ক্লাসে আমি আরও যে 4টা বৈশিষ্ট্য আছে সেই 4টা বৈশিষ্ট্য সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্ত রাখি। আর পরবর্তী ক্লাস দেখতে চোখ রাখো SR লার্নিং BD এই চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।